বলতে হয় একরকম যে ধানমন্ডি ৩২-এর উপরে হায়ানার থাবা পড়েছে। মানে একটা পোড়া ভাঙা বাড়ি। কিছুক্ষণ আগে আমাদের আলোচক, সম্মানিত আলোচক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলছিলেন যে যত এটারে ভাঙা হবে, আক্রান্ত করা হবে, ততই এটা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এই ধানমন্ডি ৩২। ওই ছেলেটার মতন নির্জন আমিন খান, সে বলেছে না যে একদিন বাংলার তীর্থস্থান হবে ধানমন্ডি ৩২। এই তীর্থস্থান করার জন্য এই যারা এখন যাচ্ছে এই এক্সিলেটর নিয়ে, বুলডোজার নিয়ে, উন্মাদ হয়ে গেছে। সেনাবাহিনী, পুলিশ আটকিয়ে রেখেছে, মানে একদম উন্মাদের মতন, মনে হয় যেন নেশাগ্রস্ত, যে এটারে কোনো না কোনোভাবে এটার উপরে আক্রমণ করতে হবে। পেছনে কারা আছে? অ্যাডভোকেট ফজলুর রহমান বলছেন স্বাধীনতা বিরোধী শক্তি। শেখ হাসিনা মামলার রায় হয়ে গেছে কোর্টে, হ্যাঁ, শেষ। ভারতের সঙ্গে দেন দরবার শুরু হয়েছে বাংলাদেশে, ভারত প্রতিক্রিয়া দিচ্ছে। কিন্তু হঠাৎ এই ধানমন্ডি ৩২ কী করলো? ধানমন্ডি ৩২-এ কেন? কোন উস্কানি থেকে? এই দিন যে দিন না, আরও দিন আছে। এটা কি তারা মনে করেছিল সেই গত বছর মে মাসের মতন, যে চাইলো আর বুলডোজার ডাক দিল আর সেনাবাহিনী ঘরে ফিরে গেল? কিছু তো পরিবর্তন হবেই। তাদের হাতে যে অস্ত্র আছে, যে অবৈধ অস্ত্র আছে, যে বিপ্লব করার জন্যে, মানে শেখ হাসিনা পতন না হলে যেই অস্ত্র দিয়ে বিপ্লবী সশস্ত্র সংগ্রাম শুরু করতো, সেসব সশস্ত্র সংগ্রামের সেই অস্ত্র বের করতে পারবে? কাহাতক অন্যায়, কাহাতক সহ্য হয়। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ দরকার নেই, আওয়ামী লীগ দরকার নেই, আওয়ামী লীগের দিকে কেউ তাকাও নেই। সাধারণ মানুষ অতিষ্ঠ হতে হতে একসময় এইসব অনাচারের বিরুদ্ধে দাঁড়াবে। যাক, ধানমন্ডি ৩২ তারা ভাঙার জন্য চেষ্টা করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, বারবার পুলিশ অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে। আমি আজকে সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা দেখলাম যে ওই যে সংসদ ভবনে জুলাই সনদের দিন জুলাই যোদ্ধা নামে যেই কয়েকজন গ্রুপ, এদের উপরে পুলিশ যে চড়াও হয়েছিল, এটা একটা অন্য ঘটনা ছিল। এরা গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এরপরে এই ১৫ মাসের মধ্যে জুলাই যোদ্ধা নামের এই প্রকৃতস্থ মানুষগুলোর উপরে পুলিশের চার্জ, এটা একটা বিকল্প ঘটনা। একটা কথা শুধু আপনারা মনে রাখবেন, আমরাও জানি, এই পুলিশের ভেতরে যে জ্বালা, যে ক্ষোভ রয়ে গেছে এই জুলাই যোদ্ধা নামের প্রতি, মানে ভুয়া সত্যিকার বিপ্লবীরা তো ঘরে ফিরে গেছে, সত্যিকার আন্দোলনকারীরা পড়ার টেবিলে বসে গেছে, কিন্তু এখন যারা আছে তাদের দেয়া যে কষ্ট, যে সহকর্মী হারানোর ব্যথা, যে সন্তান হারানোর ব্যথা, যে পিতা হারানোর ব্যথা, যে স্বামী হারানোর ব্যথা, যে স্ত্রী হারানোর ব্যথা, সেই অনাগত সন্তান, সেই বানিয়াচঙে সেই প্রেগনেন্ট পুলিশ মহিলাটি, তার সে অনাগত সন্তানের অভিশাপ, সহজে এগুলোর থেকে মুক্তি নেই। ধানমন্ডি ৩২ ভাঙতে গেছে, সেনাবাহিনী সারা দিন ঢাল হয়ে দাঁড়িয়েছিল, পুলিশের ঢাল হয়েও দাঁড়িয়েছিল, চিৎকার করছে, আমরা ভিডিওতে দেখলাম, সেনাবাহিনী সরে যান, পুলিশকে আমরা দেখব। মানে কি পরিমাণ শৃঙ্খল পুলিশের প্রতি এখনও তাদের ক্ষোভ, তারা পুলিশকে দেখবে সেনাবাহিনী সরে যাওয়ার জন্য। শেষ তো পত্রপত্রিকায় খবর এসছে যে অ্যাকশানে সেনাবাহিনী এবং পুলিশ একসাথে অ্যাকশানে গেছে। কি করছে সারাদিন দেখেন, গাড়ি পুড়িয়েছে। রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এই শব্দটা পত্রপত্রিকাগুলো যখন লিখে না, তখনই মনে হয় যে একটা মিডিয়া, সচেতন মিডিয়া, এরকম উচ্ছৃঙ্খল একটা গ্রুপকে জনতা কিভাবে বলে। এতে পুলিশের গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন। মানে এখনও পুলিশ ৫ আগস্টের আগে পরে তো মূল্যই মায়ের খেলো, এখনও পুলিশ আহত হয়। এছাড়া গাড়ি ভাঙা কাচে কয়েকজন আন্দোলনকারীও আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে ঘটনা ঘটে। সোমবার সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। দুপুরের দিকে তারা 2টি এক্সিলেটর নিয়ে আসেন, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার কারণে তারা শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে পারেনি। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ঘটনাস্থলে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা। দুপুরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হলে বিক্ষোভকারীরা ফের সংগঠিত হয়ে বাড়িটির ভেতরে ঢুকতে যায়। তখন আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে ফের ধাওয়া পাল্টা ধাওয়া করে। তারা খুশি, আনন্দিত, শেখ হাসিনার ফাঁসি হয়েছে, বাকবাকুম করো, নাচো, ডিস্কো নাচো, কতদিন নাচবা, মিষ্টি খাও। না, উৎসব করতে হবে কি, একটা বাড়ি ভেঙে উৎসব করতে হবে। সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় কলাবাগান, শুক্রাবাদ ও পান্থপত্র রোডের স্কয়ার হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ এলেও হঠাৎ শুক্রাবাদ এলাকায় উত্তেজনা
ছড়িয়ে পড়ে। সন্ধ্যা 6:30টার দিকে শুক্রাবাদ পুলিশ বক্সের সামনে বিক্ষোভ করেছিলেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের একটি বাস ধানমন্ডি 32 নম্বরের দিকে ঢুকছিল, সেটারও ভিডিও আছে। 32 নম্বরের দিকে ঢুকছিল, তখন বিক্ষুব্ধ জনতা পুলিশকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। আবার বারবার বলে জনতা, মানে একটা উচ্ছৃঙ্খল কাজ করতে যাবে, একটা আইন বিরোধী কাজ করতে যাবে, সেইটাই পুলিশ বাধা দিচ্ছে, পুলিশ হয়ে গেছে ভুয়া। হ্যাঁ, তারপর এক পর্যায়ে গাড়িটিতে ইটপাটকেল ছুটতে থাকে বিক্ষোভকারীরা। বাসটি তড়িঘড়ি করে 32 নম্বরের দিকে চলে যায়, তবে সেনাবাহিনীর বাধার কারণে লোকজন ভেতরে যেতে পারেনি। এর 3-4 মিনিট পরে পুলিশে আরও 2টি গাড়ি ধানমন্ডি 27 থেকে শুক্রাবাদের দিকে যেতে চায়, তখন চারদিক থেকে ইটপাটকেল ছুটতে থাকে বিক্ষোভকারীরা। মুহূর্তে একটি বাসের সব কাঁচ ভেঙে যায়, আর একটি পুলিশ ভ্যানের কাজ ভাঙচুর করা হয়। সন্ধ্যা 7টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ ধানমন্ডি 27-এর দিকে এগিয়ে যায়, তবে সেখানে পুলিশ রাস্তা আটকে রাখে। এরপর বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীদের পুলিশের উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সব ক্ষোভ কি পুলিশের উপর। আমি জানি না এর পেছনে সরকারের তো একটা হিসাব আছে। সরকার এর আগের বার ধানমন্ডি যখন বুলডোজার চালানো হয়, দেশ বিদেশে সব জায়গায় প্রশ্নের মুখে পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় তো প্রিয় দর্শক আমরা জানতে পারলাম, যদিও এই রায় সম্পর্কে মানুষ আগে থেকেই যা ধারণা করেছিল তেমনটাই হয়েছে। এখন বিষয় হচ্ছে যে শেখ হাসিনার বিচারের রায়ে যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো, তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অদূর ভবিষ্যতে, সুদূর নয় অদূর ভবিষ্যতেই কী ধরনের প্রভাব পড়তে পারে, এবং একই সঙ্গে প্রশ্ন, এই রায় আসলেই কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে। একই সঙ্গে আমরা এও জানি, যেটুকু বুঝতে পারছি, সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশা এবং রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সাধারণ মানুষেরা তাকিয়ে রয়েছেন ভারতের দিকে। শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের আন্তর্জাতিক বিশ্লেষকরাও ভারতের দিকে তাকিয়ে রয়েছে। ভারতের ভূমিকা পরবর্তীতে কি হতে পারে, আমি ভারত সম্পর্কে পরে আসছি, কি প্রভাব পড়তে পারে এই রায় পরবর্তী অদূর ভবিষ্যতে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে যে এই রায় বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে গুরুতর প্রভাব ফেলবে, এবং সেটি নিঃসন্দেহে নেতিবাচক হতে পারে, ধ্বংসাত্মক হতে পারে, সহিংসতাপূর্ণ হতে পারে, এবং সেখান থেকে অন্যদিকেও টার্ন নিতে পারে, এমনটা ইঙ্গিত নানানভাবে পাওয়া যাচ্ছে। আল জাজিরার নিউজটির যে শিরোনাম, ভার্ডিক্ট মে ওপেন ডোর টু ন্যাশনাল রিকনসিলিয়েশন, এতে দক্ষিণ এশিয়া বিষয়ক স্বাধীন গবেষক আব্বাস ফয়েজের উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। তিনি বলছেন যে আগামী বছর নির্বাচন, এর আগে জনমতের চাহিদা বিবেচনায় নেওয়া হয়েছে এমন একটি বার্তা দিতে চাইছে অন্তর্বর্তী সরকার। তারা দেখাতে চাচ্ছে তাদের তত্ত্বাবধানে স্বচ্ছ ও উন্নত বিচার প্রক্রিয়া সম্ভব, তবে এর পরিণতি কী হবে তা এখনই বলা কঠিন। এএফপি, আন্তর্জাতিক বার্তা সংস্থা, এএফপি যে রিপোর্টটি করেছে সেখানে কমেন্ট নেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। আমি এই প্রতিষ্ঠানটিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। এটি একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান, অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের মতন তারা পার্শিয়ালি কোনো কিছু মন্তব্য করে না বা গবেষণায় তুলে আনে না। আমার কাছে এ যাবৎ যতগুলো আমি তাদের গবেষণা বাংলাদেশ সম্পর্কে পেয়েছি বা বিশ্বের অন্যান্য দেশের সংঘাতময় যুদ্ধ পরিস্থিতিতে যে দেশগুলো রয়েছে তাদের নিয়ে যে বিশ্লেষণ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের, তা খুবই যৌক্তিক মনে হয় আমার কাছে। যাই হোক, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক টমাস কিনের বক্তব্য তুলে ধরেছে এএফপি। তার মন্তব্য হচ্ছে, এই রায়ের ফলে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। হাসিনার বিচার প্রক্রিয়ার বিষয় নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, এর মধ্যে যে নানান বিষয় ত্রুটি রয়েছে সেটি তিনি তুলে ধরেছেন, এবং এখানে বলা হচ্ছে যে এই রায় বাংলাদেশের রাজনৈতিক সংকটকে গভীর করতে পারে। বিবিসি বলছে যে শেখ হাসিনার বিচারের যে রায়, তা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে, যা তার শাসন আমলে বছরের পর বছর ধরে দমন পীড়নের বিরুদ্ধে ক্রোধের মূলে থাকা প্রতিবাদকে সমর্থন করে। বিবিসির আরেকটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন, যেটি ভারত সম্পর্কে মন্তব্য করা হয়েছে, যেখানে
সেটা আমি তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে আন্তর্জাতিক আরও একটি প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান, ব্রিটেনের যে গণমাধ্যম, সেটি বলছে হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্যবহার মানবাধিকার গোষ্ঠীগুলোর দ্বারা কিছু সমালোচনার সম্মুখীন হয়েছিল। এই আদালতটি হাসিনা নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এবং তার বিরোধীরা অভিযোগ করেছেন যে তিনি ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা পরিচালনার জন্য এটি ব্যবহার করছিলেন। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে কিছু পরিবর্তন সত্ত্বেও এটি এখনও মৃত্যুদণ্ড প্রদানের অধিকার বজায় রেখে ন্যায্য বিচারের মান এবং সুরক্ষার অভাব রয়েছে। আমরা জানি, অবশ্যই জানি, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে, এবং পরবর্তীতে এই ধরনের মন্তব্য তো উঠেছে যে শুধুমাত্র প্রতিশোধ পরায়ণ হয়ে তার বিচারটি এই আদালতে করা হয়েছে, এবং যেই আদালতে জামাতে ইসলামের নেতাদের এবং পাশাপাশি আরও কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হয়েছে, এবং জামাতে যে মামলাগুলোর আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, সেই তাজুল ইসলামই এখন সেই ট্রাইব্যুনালেরই রাষ্ট্রপক্ষের আইনজীবী। জামাতের আসামিদের যে আইনজীবী, তার যে পরামর্শক ছিলেন টবি ক্যাডম্যান, ব্রিটিশ আইনজীবী, তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের হয়ে পরামর্শদাতা হয়েছেন, অর্থাৎ চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শক। তো সেই জায়গা থেকে অনেকেই প্রশ্ন তুলেছেন যেটি শুধুমাত্র প্রতিশোধের জায়গা থেকে শেখ হাসিনার বিচার এই ট্রাইব্যুনালে হচ্ছে কিনা, এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা এরই মধ্যে সেই বিষয়টি তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে ৭১-এর প্রতিশোধ নিতে ৭১ বিরোধীরা এই আদালতে শেখ হাসিনার বিচার সম্পন্ন করেছেন। যাই হোক, আন্তর্জাতিক আরও একটি বার্তা সংস্থা রয়টার্স কি বলছে? রয়টার্স বলছে যে হাসিনার রায়ের প্রভাবে বাংলাদেশ জুড়ে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। রায়ের আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় গত ১৬ই নভেম্বর একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেটি নিয়ে আমি সকালেই একটি কন্টেন্ট তৈরি করেছি, আমি আপনাদেরকে জানিয়েছি, এবং নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের যে নিষিদ্ধ যেই বিষয়টি, আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি, সেটি যদি তুলে না হয় তাহলে নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছেন তিনি, এবং তা সহিংসতাপূর্ণ হয়ে উঠতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন, এবং সেই থেকে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে নাকি কোন অবস্থা যাচ্ছে তার একটি ছোট্ট বিশ্লেষণ আমি তুলে ধরেছিলাম। যাই হোক, জয় তার যে বিশেষ সাক্ষাৎকারটি দিয়েছেন রয়টার্সকে, সেটিও রয়টার্সে আবার এই লেখার সঙ্গে তুলে আনা হয়েছে। বলা হচ্ছে ভারত প্রতিক্রিয়া জানিয়েছে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার পর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত যে বিবৃতিটি আমরা দেখতে পেয়েছি, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত রয়েছে। এতে আরও বলা হয়েছে যে নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ সুরক্ষায় ভারত অঙ্গীকারবদ্ধ। একটা শব্দ খেয়াল রাখার মতন, অন্তর্ভুক্তি, অর্থাৎ সবার অংশগ্রহণে একটি স্থিতিশীল বাংলাদেশ তারা দেখতে চায়। যা আমাদের বোঝা হয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে ভারতের যে অসংখ্য গণমাধ্যম, সেটি এনডিটিভি হোক, আনন্দবাজার হোক, দ্য হিন্দু হোক, ফিনান্সিয়াল টাইমস হোক, যত গুরুত্বপূর্ণ গণমাধ্যম রয়েছে তাতে একাধিক স্টোরি করা হয়েছে এই রায় নিয়ে, এবং সেখানে ভারত সরকারের মনোভাবও সেখানে প্রচ্ছন্ন হয়ে উঠেছে, এবং সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে। একটু আগে যা বলছিলাম, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা যে মন্তব্য করেছেন এই রায় একেবারেই সাজানো, সেটিও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। তো এর আগে বিবিসির আরেকটি প্রতিবেদন সম্পর্কে বলছিলাম, যেখানে নানানভাবে বিশ্লেষণ করা হয়েছে রায়ে ভারতের ভূমিকা কী হতে পারে রায়ের পরে। এই লেখাটির শিরোনাম হচ্ছে হোয়াই দিস ভার্ডিক্ট পুটস ইন্ডিয়া ইন আ ট্রিকি সিচুয়েশন। এটি লিখেছেন বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিবেদক আনবারাসান অ্যাথিরাজান।
সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়াটা ভারতের জন্য জটিল পরিস্থিতি তৈরি করেছে। কেমন জটিল পরিস্থিতি? তিনি বলছেন যে প্রত্যর্পণ অনুরোধ নাকচ করলে তার ঢাকার কাছে বিরূপ কূটনৈতিক সংকেত হিসেবে বিবেচনা করা হতে পারে, যা দুই দেশের সম্পর্ককে আরও চাপের মুখে ফেলবে। অর্থাৎ যে প্রত্যর্পণ চুক্তি মানে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেখানে কিন্তু একটি ক্লজ রয়েছে, যদি সংশ্লিষ্ট রাষ্ট্র মনে করে যে তার দেশে আশ্রিত অন্য রাষ্ট্রের বন্দি, তাকে যে সাজা দেওয়া হয়েছে সেটি কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, তাহলে ওই রাষ্ট্র অন্য দেশের বন্দিকে তার নিজ দেশে নাও ফিরিয়ে দিতে পারেন, সেই সুযোগ রয়েছে। অর্থাৎ মেসেজ খুব ক্লিয়ার, এখানে ভারত কী করবে, শেখ হাসিনাকে ফেরত দিবে না এবং শেখ হাসিনাও আসবেন না। খুব স্বাভাবিক, সহজ কথা। আনবার হাসান এতিরাজন বলছেন যে আবার অনুরোধ মেনে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে চায়, সেক্ষেত্রে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র অর্থাৎ আওয়ামী লীগকে উপেক্ষা করা হবে। ফলে ভারতকে এখন খুবই সংবেদনশীল এবং ভারসাম্যপূর্ণ পথে হাঁটতে হবে। ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত তিনি আল জাজিরাকে বলছেন, কোনো অবস্থাতেই ভারত তাকে হস্তান্তর করবে না, অর্থাৎ শেখ হাসিনাকে হস্তান্তর করবে না। গত 1.5 বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থানে গিয়ে পৌঁছেছে এবং অনেক সময় তা ভঙ্গুর হয়ে পড়েছে। বাস্তবতা যা এতক্ষণ আপনাদের সামনে বিভিন্ন পর্যায়ের বিশ্লেষকের মন্তব্য তুলে ধরলাম, সেটি পরিস্থিতি জটিল হতে শুরু করবে খুব শীঘ্রই, খুব স্বাভাবিক। এবং এই বিচারের রায় আমার ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামতের ভিত্তিতেই বলতে পারি, এই রায় কখনো হয়তো কার্যকর হবে না। সোমবার মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়ে গুরুদণ্ড থেকে পার পেয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, পেয়েছেন 5 বছরের কারাদণ্ড। স্বাভাবিকভাবেই এই রায়কে ঐতিহাসিক বলে দাবি করছে দেশের অন্তর্বর্তী সরকার ও সরকার সমর্থকেরা। অন্যদিকে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বলছে এই রায় আগে থেকেই ঠিক করা। তাদের অভিযোগ, এই রায় একটি নিয়ন্ত্রিত প্রহসন। তবে অন্তর্বর্তী সরকারের কোনো সমর্থক বলে পরিচিত এমন অনেকে মনে করছেন, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি এই বিচারের জন্য এমন কিছু কৌশলগত ভুল যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ন্যায্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে। তাদের আশঙ্কা, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যাই হোক না কেন, শেখ হাসিনা সম্ভবত কখনোই এই শাস্তির মুখোমুখি হবেন না। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে সরকার ভারতকে 2 প্রক্রিয়ায় চিঠি দেবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। কিন্তু দেশটির শীতল প্রতিক্রিয়া আর আইনি মারপ্যাচ তুলে ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে দিল্লি এখনো বহুদূর। সরকার ও সরকার সমর্থকরা প্রত্যাশিত রায় পেয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলে পোস্ট দিয়েছে। তবে সরকারের সূত্রগুলো বলছে, কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তপ্ত পরিবেশ দেখা যাচ্ছে, এ রায়ের পর সেটির বারুদ আরো জোরালো হতে পারে এমন আশঙ্কার কথা গোয়েন্দারা সরকারকে জানিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক নেতা এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকেননি। বাংলাদেশে আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের মাথার উপর ঝোলেনি মৃত্যুদণ্ডের খাড়া। বাবার উত্তরাধিকারী হিসেবে শেখ হাসিনা উঠে এসেছিলেন শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ পদে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের জনপ্রিয়তাকে সঙ্গী করে একসময় পৌঁছান ক্ষমতার চূড়ায়। টানা 15.5 বছর দেশ শাসনের পর 24 জুলাই আন্দোলনে ক্ষমতা হারিয়ে তিনি চলে যান ভারতে। তারপর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 586টি মামলা হয়েছে। সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় 3টি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর রায় ঘোষণা করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পেয়েছেন একই দণ্ড। আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়। 3 জনের মধ্যে কেবল আব্দুল্লাল মামুন আছেন কারাগারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন ভারতে। পলাতক থাকায় তারা রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছে ট্রাইব্যুনালের আইনজীবী। মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়। সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য দেয়া, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ, রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা, ঢাকার চানখারপুলে আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়া 6 জনকে পুড়িয়ে হত্যা করা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সব অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানায়। রায় ঘোষণার পর সরকার ও সরকার সমর্থকরা বেশ সন্তুষ্টির কথা জানিয়েছে। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বাংলাদেশ ওয়েস্টেড পিএম শেখ হাসিনা সেন্টেন্স টু ডেথ হি টেকঅ্যাওয়েজ ফ্রম ভার্ডিক্ট শিরোনামের প্রতিবেদনে শেখ হাসিনা একটি বিবৃতি প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। রিপোর্টটিতে শেখ হাসিনার উদ্ধৃতিতে লেখা হয়েছে, একটি সাজানো ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে রায় দিয়েছে, যা প্রতিষ্ঠা ও পরিচালনা করছে অনির্বাচিত ও গণতান্ত্রিক ম্যান্ডেটহীন সরকার। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর আদালত কক্ষে দেখা যায় নজিরবিহীন দৃশ্য। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, বিচারক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করতেই এজলাসে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তড়িঘড়ি করে ডায়াসে ছুটে আসেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সবাইকে ট্রাইব্যুনালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন। এমন দৃশ্যে পরিষ্কার হয়েছে আদালত কক্ষে বিবাদী পক্ষের কোনো উপস্থিতি ছিল না। দেশ বিদেশের বহু মিডিয়ায় সরাসরি সম্প্রচারের সময় এমন ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে। অনেক পর্যবেক্ষকদের আশঙ্কা, এমন দৃশ্য একতরফা বিচারের অভিযোগকে শক্তিশালী করতে পারে। শুরু থেকে আইসিজেতে বিচারের প্রক্রিয়া নিয়ে গুরুতর কিছু প্রশ্ন উঠেছে। আইনের সংশোধন যে প্রক্রিয়া হয়েছে তা নিয়ে রয়েছে বিতর্ক। আবার এই আদালত এ ধরনের মামলার বিচার করার সাংবিধানিক বৈধতা রাখে কিনা তা নিয়েও রয়েছে তর্ক। 71 যুদ্ধাপরাধের অভিযোগের বিচারের জন্য 1973 সালে প্রণীত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এই আইনে কেবল 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টি ছিল সুস্পষ্ট। আইনটির উদ্দেশ্য এবং কার্যক্ষেত্র 2 জায়গাতেই স্পষ্টভাবে বিষয়টির উল্লেখ রয়েছে। ফলে 2024 সালের ঘটনা এই আইনে বিচার করা সম্ভব নয় বলে অনেকেই মত দিয়েছিলেন। এমনকি সরকারের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানও এই আদালতের নাম পরিবর্তনের সুপারিশ করেছিলেন। তবে জুলাই আন্দোলনের সময়কার ঘটনায় বিচারের জন্য অধ্যাদেশের মাধ্যমে আইনে কয়েক দফা সংশোধনী আনা হয়। সংসদ না থাকার সময় রাষ্ট্রপতির এভাবে অধ্যাদেশ জারির এখতিয়ার বর্তমান সংবিধানে নেই। ফলে ভবিষ্যতে বড় ধরনের আইনি প্রশ্ন উঠতে পারে এই বিচারকে কেন্দ্র করে, এমন আশঙ্কার কথা এরই মধ্যে আইনজীবীরা বলেছেন। আবার সংসদ বিদ্যমান থাকার সময়ও রাষ্ট্রপতির অধ্যাদেশের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। সংবিধানের 93 অনুচ্ছেদে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হলেও সেখানে বলা আছে অধ্যাদেশ আইনসভার ক্ষমতার সমপর্যায়ের, তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। অর্থাৎ সংসদ যেটা করতে পারে না, রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও সেটা করতে পারেন না। আইসিটি আইন পরিবর্তন করে 2024 সালের ঘটনার বিচার করা বিধান যুক্ত করার ক্ষমতা সংশোধনের, কারণ এটি কেবল 1971 সালের যুদ্ধাপরাধের বিচার করতেই প্রণীত। আর সে কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও আইনটি পরিবর্তন করতে পারেন কি না তা নিয়ে বিতর্ক রয়েছে। এই রিপোর্ট করার সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া শেখ হাসিনার মামলার রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কোনোটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি। সরকার সমর্থক ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি দীর্ঘদিন ধরে আইসিটি পর্যবেক্ষণ করেন, তিনি এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। হাইকোর্টের সমমর্যাদার এই আদালতে যারা নিয়োগ পেয়েছেন তাদের বেশিরভাগেরই হাইকোর্টে বিচার করার ন্যূনতম অভিজ্ঞতাই নেই। আবার নিয়োগ পাওয়ার আগে স্থায়ী হতে অন্তত 10টি মামলার বিচার করার অভিজ্ঞতা থাকতে হয়, সেটিও নেই।
এসব কারণে এত গুরুত্বপূর্ণ মামলায় কেন সদ্য নিয়োগ পাওয়া বিচারক নিয়োগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। রায় হওয়ার পরও একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক কর্মকর্তা তাকবির হুদার একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি শেখ হাসিনার বিচারের রায়কে কার্যকর করা প্রায় অসম্ভব করে তুলল। এ বিচারের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক প্রশ্ন ওঠার ইঙ্গিত দেন। দর্শক, অনেকেই শেখ হাসিনার বিচারের রায়কে বলছেন প্রতীকী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক কর্মকর্তা তাকবির হুদা অন্তর্বর্তী সরকার সমর্থকদের উদ্দেশ্য করে লিখেছেন, লক্ষ্য যদি শুধু শেখ হাসিনাকে ফিরে আসতে বাধা দেওয়া এবং প্রতীকী মৃত্যুদণ্ড জারি করা হয়, তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব, তাহলে এই রায় সফল হবে। তিনি লিখেছেন, যে পদ্ধতিতে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে বিষয়টিকে শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে আন্তর্জাতিক রাজনৈতিক শো ট্রায়াল হিসেবে উপস্থাপন করা সহজ হয়ে যাবে। দর্শক, এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রায় ঘোষণা নিয়ে শিরোনাম করেছে, বাংলাদেশ কোর্ট সেন্টেন্সেস ফর্মার লিডার শেখ হাসিনা টু ডেথ। এর মধ্যে বিবিসি ও আল জাজিরা রায় পরবর্তী সময় ভারতের অবস্থান সম্পর্কিত বিশ্লেষণও প্রকাশ করেছে। এসব বিশ্লেষণে বলা হয়েছে, ভারত থেকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার কোনো সুযোগ আপাতত দেখা যাচ্ছে না। এর আগে সরকারের বিভিন্ন পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার গাল গল্প ছড়ানো হয়েছিল। তবে আমরা এর আগে দেখিয়েছিলাম, ইন্টারপোলের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ফেরানো সম্ভব নয়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে দুই প্রক্রিয়ায় চিঠি পাঠানো হবে। এদিকে এই রায় ঘোষণার প্রায় ঘণ্টা তিনেক পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে, এই রায় তাদের নজরে এসেছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারাবদ্ধ থাকবে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও। ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্নই উঠছে না। দর্শক, গত বছরের 5ই আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে আছেন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তার মাত্র দুদিনের মধ্যে সেই নোট ভার্বালটি পাওয়ার কথা স্বীকার করেছিল ভারত। তবে এরপর তারা সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কি অবস্থান নিচ্ছে ভারত আনুষ্ঠানিকভাবে তা নিয়ে আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি। একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বরাবরই বলেছেন, প্রত্যর্পণ চুক্তির হাজারটা ফাঁকফোকর কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ রয়েছে। প্রয়োজন হলে ভারত যে কোনো সময় সেই রাস্তাও নিতে পারে। অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার জন্য আনা হয়েছে। চুক্তির এই ধারাটি ব্যবহার করি তখন প্রত্যর্পণের অনুরোধ নাকচ করা যাবে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। এদিকে দিনভর সরকার আস্থাভাজন একটি গ্রুপ ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি আবারও ভাঙার জন্য জড়ো হয়েছিল। সেখানে পুলিশের উপর তারা আক্রমণও করেছিল। তবে সরকার একটি সূত্র বলছে, যে দুটি এক্সকাভেটর আনা হয় সেগুলো সরকারি একটি সংস্থা থেকে আনা হয়েছে। দর্শক, বেসরকারিভাবে 6টি প্রতিষ্ঠান এ ধরনের এক্সকাভেটর ভাড়া দিয়ে থাকে, কিন্তু খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে গেছে সোমবার এই 6টি প্রতিষ্ঠান থেকে কোথাও কোনো এক্সকাভেটর ভাড়া দেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, সরকার ঘনিষ্ঠ একটি গ্রুপ কি তাহলে বারবার 32 নম্বরের বাড়িটি ভাঙার উদ্যোগ নিচ্ছে? 32 নম্বরের সামনে পুলিশের উপর আক্রমণ চালালেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার না করায় সরকারের কর্মকাণ্ড আবারও বিতর্কের জন্ম দিয়েছে। একাধিক সূত্র বলছে, রায় পরবর্তী রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে, এমন আশঙ্কার কথা সরকারকে এরই মধ্যে গোয়েন্দারা জানিয়েছে। সরকার তার মিত্রদের দমন করতে ব্যর্থ হয়ে যে বিবৃতি দিয়েছে সেখানেও এমন আশঙ্কার আঁচ পাওয়া গেছে।
সরকারি বিবৃতিতে বাংলাদেশি জনগণকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা উত্তেজনা ছড়াতে পারে এমন আচরণ, হিংসা বা বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। দর্শক, গত 5ই ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের সরকারি বুলডোজার দিয়ে সেনাবাহিনীর সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়িটি সরকারের সমর্থকরা ভেঙেছিল। সরকার একটি সূত্রের আশঙ্কা, সরকার এখন শুধু দেশব্যাপী আওয়ামী লীগের সমর্থকদের প্রতিবাদ নিয়ে চিন্তিত না, সাথে সরকার সমর্থকদের একটি গ্রুপ নিয়ে বেশ বেকায়দায় পড়তে পারে সামনের দিনগুলোতে।